নিহা বাসায় ফিরেই প্রথমে রান্নাঘরে গেল। কবিতা তখন খাবার গরম করছিল। নিহা জিজ্ঞেস করল, অহনা এসেছে? কবিতা মুখ বাঁকা করে বলল, না তো, তোমরা একসাথেই তো বের হয়েছিলে। নিহার বুকটা ধক করে উঠল। না ভাবি, ও তো ক্লাসে ছিল, আমি আগেই চলে এসেছি। কবিতা কিছু না বলে অন্যদিকে তাকালো। নিহা তাড়াতাড়ি নিজের রুমে গিয়ে ফোন বের করল। অহনাকে কল দিল। ফোন বাজছে, কিন্তু কেউ ধরছে না। নিহার অস্থিরতা বেড়ে গেল। সে আবার কল দিল, তবুও কোনো সাড়া নেই। শেষে ভয় পেয়ে নীলিমা জাহানের কাছে গিয়ে বলল, মা, অহনা এখনো বাসায় আসেনি, ফোনও ধরছে না। নীলিমা জাহান ভ্রুঙ্কুচকে বললেন, এখনও আসেনি? তোদের তো একসাথে আসার কথা না, তুই একা? নিহা একটু থেমে অস্পষ্ট স্বরে বলল, আসলে মা, ওই নূপুরের কথা মনে আছে তোমার? আমার স্কুল ফ্রেন্ড, ও অসুস্থ, ওকে দেখতে ওদের বাসায় গিয়েছিলাম। নীলিমা জাহান সন্দেহের দৃষ্টিতে নিহার দিকে তাকালো, তবে কথা না বাড়িয়ে আদিলকে ফোন দিলেন। ফোন ধরতেই বললেন, আদিল, অহনা এখনো বাসায় ফেরেনি। নিহা বলছে ফোনও ধরছে না। ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা। তারপর আদিল গম্ভীর গলায় বলল, আমি দেখছি। এই বলেই ফোন কেটে দিল। গাড়ি চালাতে চালাতে আদিলের কপাল কুঁচকে গেল। বুকের ভেতর অদ্ভুত একটা অস্বস্তি কাজ করছে। মনে মনে বলল, এতক্ষণ কোথায় থাকতে পারে? ওদিকে ক্লাসরুমের ভেতরে নিস্তেজ হয়ে পড়ে আছে অহনা। কিছুক্ষণ আগে অদ্রিজ বের হয়ে গিয়েছিল, কিন্তু কলেজের করিডোরে কয়েক কদম যেতেই সে থেমে গেল। মনে অদ্ভুত একটা অস্বস্তি। নিজের মাথায় হাত বুলিয়ে বিরক্ত গলায় বলল, ধুর। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবার ফিরে এলো। দরজার সামনে এসে দেখল বাইরে তালা লাগানো, যেটাও নিজেই লাগিয়েছে। চারপাশে কেউ নেই। অদ্রিজ সাইড থেকে একটা ইট তুলে নিল। কয়েকবার জোরে আঘাত করতেই তালাটা ভেঙে মাটিতে পড়ে গেল। দরজা খুলে ভেতরে ঢুকল অদ্রিজ। অহনা তখনও মেঝেতে অচেতন হয়ে পড়ে আছে। অদ্রিজ কিছুক্ষণ স্থির হয়ে তাকিয়ে রইল। তারপর দ্রুত এগিয়ে গেল। অহনাকে একটু তুলে বসালো। তারপর ওর ব্যাগ খুলে পানির বোতল বের করল। কিছু পানি মুখে ছিটিয়ে দিল। কয়েক মুহূর্ত পর অহনার চোখ ধীরে ধীরে খুলল। চোখ মেলতেই সামনে অদ্রিজকে দেখে তার চোখ রক্তিম হয়ে উঠল। কিছু বুঝে ওঠার আগেই সে উঠে দাঁড়িয়ে সপাটে একটা থাপ্পড় মারল অদ্রিজের গালে। চড়ের শব্দে পুরো ক্লাসরুমটা যেন কেঁপে উঠল। অদ্রিজ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। অহনা কাঁপা গলায় বলল, আপনি একটা নোংরা মানুষ। আর এক মুহূর্তও না দাঁড়িয়ে সে দ্রুত ক্লাসরুম থেকে বেরিয়ে গেল। অদ্রিজ স্থির হয়ে দাঁড়িয়ে আছে। অহনা প্রায় দৌড়ে কলেজ গেটের দিকে এলো। গেটের কাছে এসে হঠাৎ থেমে গেল। দেখল সামনে থেকে একটা গাড়ি কলেজের দিকে আসছে। গাড়িটা এসে গেটের সামনে দাঁড়ালো। আদিল বের হতেই অহনাকে দেখে আদিলের মুখ শক্ত হয়ে গেল। অহনা এক মুহূর্ত দেরি না করে দৌড়ে গিয়ে আদিলের সামনে দাঁড়ালো। আদিল অবাক হয়ে বলল, তুমি এখানে? এতক্ষণ কোথায় ছিলে? অহনা কোনো উত্তর দিল না। আদিল আবার জিজ্ঞেস করল, কি হয়েছে? ফোন ধরছিলে না কেন? অহনা শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার চোখ দুটো এখনও লাল। অহনা, তোমার কি শরীর খারাপ করছে? আদিল এগিয়ে এসে অহনার নিচু করা মুখটা আলতো হাত দিয়ে তুলে ধরল। অহনার মুখ লাল হয়ে আছে, চোখ মুখ শুকনো। অহনার এই অবস্থা দেখে বুকের মধ্যে কেমন যেন মোচড় দিয়ে উঠল। আদিল কয়েক সেকেন্ড অহনার দিকে তাকিয়ে রইল। তারপর গম্ভীর গলায় বলল, চলো। অহনার পা যেন চলছে না। আদিল অহনার হাত ধরে গাড়িতে বসিয়ে দিল। অহনা চোখ বন্ধ করে রইল। বাড়িতে পৌঁছতেই সবাই প্রশ্ন শুরু করল। নীলিমা জাহান বললেন, এতক্ষণ কোথায় ছিলে তুমি? কবিতা তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। নিহা উদ্বিগ্ন গলায় বলল, অহনা, ফোন ধরছিলে না কেন? অহনা শান্ত গলায় বলল, ক্লাসে বসে নোটস তুলছিলাম, ফোন সাইলেন্ট ছিল। কেউ আর কিছু বলল না, তবে সবার মুখেই সন্দেহের ছাপ স্পষ্ট। অনেকটা সময় কেটে গেছে। ঘরের ভেতর এক ধরনের ভারী নীরবতা বিরাজ করছে। অহনা বিছানার একপাশে চুপচাপ বসে আছে। কলেজের ব্যাপারটা এখনও মাথা থেকে সরাতে পারছে না। কারো সাথে কথা বলতে ইচ্ছে করছে না। ঠিক তখনই দরজা বন্ধ করে ভেতরে ঢুকল আদিল। ধীরে ধীরে এগিয়ে এসে অহনার সামনে দাঁড়াল। গম্ভীর গলায় বলল, এতক্ষণ কলেজে কি করছিলে? অহনা চুপ করে রইল। আদিল আবার বলল, আমি প্রশ্ন করছি। অহনা এবার বিরক্ত হয়ে তাকাল। আপনাকে তো বলেছি নোটস তুলছিলাম। আদিল ঠান্ডা গলায় বলল, মিথ্যা বলার দরকার নেই। এই কথাটাতেই যেন অহনার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে হঠাৎ উঠে দাঁড়িয়ে তেজি গলায় বলল, আপনি কে যে আমাকে জেরা করছেন? আমি কোথায় যাব, কি করব, সব আপনাকে বলে করতে হবে? কথাটা শুনে আদিলের চোখ মুখ মুহূর্তেই শক্ত হয়ে গেল। ধীরে ধীরে বলল, কি বললে? অহনা মুখ ঘুরিয়ে শান্ত গলায় বলল, যা শুনেছেন। ঘরের ভেতর যেন আবারও নীরবতা নেমে এলো। আদিল কয়েক সেকেন্ড স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তারপর ঠান্ডা গলায় বলল, কাল পর্যন্ত তো কথা বলতে পারতে না,
আজকে এত জেদ এলো কোথা থেকে? অহনা ঠোঁটের কোণে হালকা একটা হাসি এনে বলল, কাল পর্যন্ত আমি আপনাকে সম্মান করতাম, আপনার সাথে সবকিছু মানিয়ে সংসার করতে চাইতাম, কিন্তু আপনি। আদিল ভ্রু কুঁচকে বলল, আমি কি? অহনা এবার সোজা হয়ে দাঁড়িয়ে আদিলের চোখের দিকে তাকালো, স্পষ্ট গলায় বলল, আপনি আজ পর্যন্ত আমার সাথে একবারও ভালোভাবে কথা বলেছেন? এতদিন হলো বিয়ে হয়েছে, আপনার কাছ থেকে আমি স্ত্রী হিসেবে একটুও সম্মান পেয়েছি? আদিল কোনো কথা বলল না, শুধু শান্ত চোখে তাকিয়ে রইল। অহনা আবার বলল, স্ত্রী কেন, আপনি তো আমাকে মানুষ বলেও মনে করেন না। একটা অচেনা মানুষকে দোষারোপ করার আগে মানুষ একবার ভাবে, আর আমাকে আপনি পুরো পরিবারের সামনে চোর বলতে একবারও ভাবলেন না। আদিল ধীরে ধীরে গিয়ে সোফায় বসল, ঠান্ডা গলায় বলল, আত্মসম্মানে লেগেছে? অহনা এগিয়ে এসে আদিলের সামনে দাঁড়ালো, গলায় কঠিন সুর, আমি আমার আত্মসম্মান দেখিনি, সংসারটা দেখেছি, এই জন্য আপনারা পেয়ে বসেছেন। তাই তো চোরের অপবাদ দেওয়ার পরেও চুপ ছিলাম, এমনকি রাত হলে আপনার চাহিদা মেটাতেও না বলিনি। কথাটা শুনে আদিলের মুখ মুহূর্তেই বদলে গেল। সে হঠাৎ রেগে উঠে দাঁড়িয়ে গর্জে উঠল, মানে আমি তোমার কাছে আসার জন্য মরে যাচ্ছি নাকি? অহনা ঠান্ডা চোখে তাকিয়ে বলল, হ্যাঁ, মরে তো যাচ্ছিলেন, না হলে যাকে আপনি সারাদিন অপমান করেন তাকে রাত হলে কাছে টানতে আপনার একটুও লজ্জা লাগে না? আদিল দাঁত চেপে বলল, তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ অহনা। অহনা একটুও ভয় পেল না, বরং শান্ত গলায় বলল, সীমা আমি ছাড়াইনি, সীমা আপনি অনেক আগেই পার করেছেন। আজ থেকে আমিও সীমা ছাড়িয়ে যাব। আজকে এই মুহূর্ত থেকে আপনি আমার সাথে যেই ব্যবহার করবেন আপনি ঠিক সেই ব্যবহার ফিরে পাবেন, সেটা ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। মুহূর্তের মধ্যেই ঘরটা নীরব হয়ে গেল। দুজনেই একে অপরের দিকে তাকিয়ে আছে, কিন্তু আজকে রহনাকে যেন আদিল একেবারেই নতুন করে চিনল। আদিল আর কথা না বলে পাশ ফিরে চলে যাচ্ছিল। অহনা সামনে এগিয়ে আদিলের মুখোমুখি দাঁড়ালো। আদিল ভ্রু কুচকে তাকালো, সামনে থেকে সরো। অহনা একটুও সরে দাঁড়ালো না, বরং শান্ত চোখে তাকিয়ে থাকল। আমার একটা বিষয় জানার আছে আপনার কাছ থেকে। আদিল বিরক্ত গলায় বলল, এখন আমার কোনো প্রশ্নের উত্তর দেওয়ার সময় নেই। অহনা ধীরে ধীরে বলল, কিন্তু আমার তো জানা দরকার। কয়েক সেকেন্ড দুজনেই একে অপরের দিকে তাকিয়ে রইল। আদিল অবশেষে ঠান্ডা গলায় বলল, কি জানতে চাও? অহনা এক মুহূর্ত চুপ করে থাকল, তারপর ধীরে ধীরে বলল, আপনার সাথে কবিতা ভাবির সম্পর্ক আছে?